ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। শিক্ষী একাডেমির আজকের এই ক্লাসটিতে তোমাদের সবাইকে স্বাগতম। শিক্ষার্থীরা, এই ক্লাসটিতে আমি আলোচনা করব তোমাদের বাংলা প্রথম পত্রের মাদার তেরেসা গদ্যটি থেকে। এই মাদার তেরেসা গদ্যটি কিন্তু তোমাদের বার্ষিক পরীক্ষার সিলেবাসের অন্তর্ভুক্ত, তাই আশা করি তোমরা বুঝতেই পারছো এই ক্লাসটি তোমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে একটি ক্লাসের মাধ্যমেই এই মাদার তেরেসা গদ্যটি থেকে তোমাদের বার্ষিক পরীক্ষার প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী প্রশ্নোত্তর এবং সৃজনশীল প্রশ্নোত্তরগুলো দেখানোর চেষ্টা করব। তাই ভিডিওটি না টেনে পুরো ক্লাসটি মনোযোগ সহকারে দেখার চেষ্টা করো। আর যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে প্রথমে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। মাদার তেরেসা গদ্যটির লেখক সঞ্জিদা খাতুন। শিক্ষার্থীরা, তোমাদের প্রথম কাজটি হচ্ছে এই সম্পূর্ণ গদ্যটি ভালো করে পড়ে নেওয়া। এতে করে তোমরা মাদার তেরেসা সম্পর্কে বিস্তারিত জানতে পারবে। এই মাদার তেরেসা গদ্যটি পাঠের উদ্দেশ্য হল নারী ও নারীর কর্মের প্রতি শ্রদ্ধাবোধ জাগিয়ে তোলা এবং গরিব ও দুঃখী মানুষের সেবার প্রতি আগ্রহী করে তোলা। এখন আমরা এই মাদার তেরেসা গদ্যটির পাঠ পরিচিতি জেনে নিব। মূলত মাদার তেরেসা একজন অসাধারণ মানবসেবী। তার জন্মস্থান সুদূর আলবেনিয়া হলেও তিনি অবিভক্ত ভারতের বাংলা অঞ্চলের মানুষের দুঃখ দুর্দশায় বিচলিত হয়েছিলেন। এ কারণে তিনি গরিব ও অসুস্থ মানুষের জন্য তৈরি করেন স্কুল ও চিকিৎসা কেন্দ্র। সমাজে অবহেলিত ও পরিত্যক্ত কুষ্ঠরোগীদের তিনি নিজের হাতে সেবা করতেন, তাদেরকে স্নান করাতেন। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ভারতে আশ্রয় নেওয়া দুর্গত মানুষের সেবা করেন মাদার তেরেসা। এরপরে স্বাধীন বাংলাদেশের বিভিন্ন জেলায়ও খোলা হয় তার মানব সেবা প্রতিষ্ঠান। দেশ, ধর্ম, জাতির পার্থক্য না করে সেবা কাজে মানুষকে বড় করে দেখেছিলেন তিনি। এজন্য সব দেশের এবং সব ধর্মের মানুষের কাছেই তিনি পেয়েছেন শ্রদ্ধা, ভালোবাসা ও সম্মান। নোবেল পুরস্কার তার তেমনই একটি অর্জন। আশা করি তোমরা মাদার তেরেসা সম্পর্কে কিছুটা হলেও জানতে পেরেছো। উপরের পুরো গদ্যটি পড়লে আরও বিস্তারিত জানতে পারবে। এখন চলো আমরা এই মাদার তেরেসা গদ্যটি থেকে তোমাদেরকে যে নমুনা বহু নির্বাচনী প্রশ্নগুলো দেওয়া হয়েছে, প্রথমেই আমি তোমাদেরকে এই নমুনা প্রশ্নগুলোর সমাধান দেখিয়ে দিচ্ছি। এখানে তোমাদের পাঠ্য বইয়ে 4টি প্রশ্ন দেওয়া হয়েছে। এখন তোমাদের বার্ষিক পরীক্ষার প্রস্তুতির জন্য কিন্তু এই 4টি প্রশ্ন যথেষ্ট নয়। তাই আমি তোমাদেরকে এই ক্লাসটির মাধ্যমে এই মাদার তেরেসা গদ্যটি থেকে তোমাদের বার্ষিক পরীক্ষার প্রস্তুতির জন্য আরও কিছু গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী প্রশ্নোত্তর দেখিয়ে দিব। তার আগে চলো আমরা এই নমুনা প্রশ্নগুলোর সমাধান করে ফেলি। প্রথম প্রশ্নটি হলো, মাদার তেরেসা দার্জিলিংয়ে কিসের প্রশিক্ষণ গ্রহণ করেন? অর্থাৎ মাদার তেরেসা ভারতের দার্জিলিং নামক জায়গায় কিসের প্রশিক্ষণ গ্রহণ করেছিলেন? অপশনগুলো হচ্ছে নান হওয়ার, অসুস্থদের সেবা করার, মাতৃভাষায় শিক্ষকতার, নাকি ধর্ম প্রচার করার। সঠিক অপশনটি হচ্ছে নান হওয়ার। মাদার তেরেসা দার্জিলিংয়ে নান হওয়ার প্রশিক্ষণ গ্রহণ করেছিলেন। আর দ্বিতীয় প্রশ্নটি হলো, মাদার তেরেসা কী উদ্দেশ্যে প্রেম নিবাস প্রতিষ্ঠা করেছিলেন? অপশনগুলো হচ্ছে প্রতিবন্ধী শিশুদের পরিচর্যা করতে, অসহায় মানুষের সেবা করতে, কুষ্ঠরোগীদের সহায়তা করতে, নাকি অনাথ শিশুদের আশ্রয় দান করতে। সঠিক অপশনটি হচ্ছে কুষ্ঠরোগীদের সহায়তা করতে। মাদার তেরেসা কুষ্ঠরোগীদের সহায়তা করতে প্রেম নিবাস প্রতিষ্ঠান করেছিলেন। এরপর পরবর্তী 3 ও 4 নং প্রশ্নের জন্য এখানে একটি উদ্দীপক দেওয়া হয়েছে, আর এখানে উদ্দীপকে একটি কবিতাংশ দেওয়া হয়েছে। আর আমাদেরকে বলা হয়েছে উদ্দীপকটি পড়ে 3 ও 4 নং প্রশ্নের উত্তর দাও। এখানে উদ্দীপকের কবিতাংশটি হল, আপনারে লয়ে বিব্রত রহিতে আসে নাই কেহ অবনী পরে, সকলের তরে সকলে আমরা প্রত্যেকে মোরা পরের তরে। এখন এই উদ্দীপকের আলোকে 3 নং প্রশ্নটিতে বলা হয়েছে, কার জীবনে আমরা উক্ত চরণগুলোর আদর্শের বাস্তবায়ন দেখতে পাই? অপশনগুলো হচ্ছে সঞ্জিদা খাতুনের, মাদার তেরেসার, দ্রানাফিল বার্নায়ের, নাকি নিকোলাস বোজাজিওর। এখানে সঠিক অপশনটি হচ্ছে মাদার তেরেসার।
আমরা মাদার তেরেসার জীবনে উক্ত চরণগুলোর আদর্শের বাস্তবায়ন দেখতে পাই। এরপর সবশেষ 4 নং প্রশ্নটিতে বলা হয়েছে, মাদার তেরেসা প্রবন্ধটির আলোকে উক্ত চরণগুলোতে প্রকাশ পেয়েছে কোনগুলো? মানবপ্রেম, পরোপকার, পারস্পরিক সহযোগিতা, কোনগুলো সঠিক? এখানে 3টি অপশনই সঠিক, তার মানে সঠিক অপশনটি হচ্ছে ঘ। মাদার তেরেসা প্রবন্ধের আলোকে উক্ত চরণগুলোতে প্রকাশ পেয়েছে মানবপ্রেম, পরোপকার এবং পারস্পরিক সহযোগিতা। তো আমরা কিন্তু তোমাদের পাঠ্য বইয়ে দেওয়া বহু নির্বাচনী প্রশ্নগুলোর সমাধান করে ফেললাম। এখন চলো আমি তোমাদেরকে এই প্রবন্ধটি থেকে আরও কিছু গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী প্রশ্নোত্তর দেখিয়ে দিচ্ছি। আমি তোমাদেরকে মাদার তেরেসা প্রবন্ধটি থেকে শুধুমাত্র গুরুত্বপূর্ণ যে বহু নির্বাচনীগুলো রয়েছে, অর্থাৎ তোমাদের বার্ষিক পরীক্ষা আসার সম্ভাবনা রয়েছে এমন প্রশ্নগুলো দেখানোর চেষ্টা করব। তো চলো আমরা একে একে বহু নির্বাচনী প্রশ্নোত্তরগুলো দেখে নিই। প্রথম প্রশ্নটি হলো 1910 খ্রিস্টাব্দে কোন মহীয়সী নারী জন্মগ্রহণ করেন? অপশনগুলো হচ্ছে ইন্দিরা গান্ধী, মাদার তেরেসা, সোনিয়া গান্ধী নাকি বেগম রোকেয়া। সঠিক অপশনটি হচ্ছে মাদার তেরেসা। মহীয়সী নারী মাদার তেরেসা 1910 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। এরপর দ্বিতীয় প্রশ্নটি হলো মানুষের সহজাত প্রবৃত্তি বোঝাতে কোনটি প্রযোজ্য? অপশনগুলো হচ্ছে ভালোবাসা, সন্ত্রাসীপনা, ঈর্ষা নাকি যুদ্ধ করা। সঠিক অপশনটি হচ্ছে ভালোবাসা। মানুষের সহজাত প্রবৃত্তি বোঝাতে ভালোবাসা প্রযোজ্য। এরপর প্রথম বিশ্বযুদ্ধের সময়কাল কত ছিল? 1914 থেকে 1918, 1911 থেকে 1914, 1915 থেকে 1919 নাকি 1918 থেকে 1922। সঠিক অপশনটি হচ্ছে 1914 থেকে 1918। মূলত প্রথম বিশ্বযুদ্ধের সময়কাল ছিল 1914 থেকে 1918। এরপর মাদার তেরেসা কত খ্রিস্টাব্দে লরেটা সিস্টার্স থেকে বিদায় নিয়ে গরিবদের সেবার কাজ শুরু করলেন? অপশনগুলো হচ্ছে 1928, 1938, 1948 নাকি 1958। সঠিক অপশনটি হচ্ছে 1948। মাদার তেরেসা 1948 খ্রিস্টাব্দে লরেটা সিস্টার্স থেকে বিদায় নিয়েছিলেন এবং তারপর তিনি গরিবদের সেবার কাজে নিয়োজিত হয়েছিলেন। এরপর মাদার তেরেসা লরেটা সিস্টার্স নামে খ্রিস্টান মিশনারি দলে যোগ দেন কত খ্রিস্টাব্দে? 1910 খ্রিস্টাব্দে, 1918 খ্রিস্টাব্দে, 1928 খ্রিস্টাব্দে নাকি 1938 খ্রিস্টাব্দে। সঠিক অপশনটি হচ্ছে 1928 খ্রিস্টাব্দে। মাদার তেরেসা 1928 সালে লরেটা সিস্টার্স নামক খ্রিস্টান মিশনারি দলে যোগ দিয়েছিলেন। এরপর বাঙালিদের মধ্যে কাজ করার জন্য মাদার তেরেসা কোন ভাষা রপ্ত করেন? অপশনগুলো হচ্ছে স্প্যানিশ ভাষা, ইংরেজি ভাষা, হিন্দি ভাষা নাকি বাংলা ভাষা। সঠিক অপশনটি হচ্ছে বাংলা ভাষা। বাঙালিদের সাথে কাজ করার জন্য মাদার তেরেসা বাংলা ভাষা রপ্ত করেছিলেন। এরপর মুক্তিযুদ্ধকালে বাংলাদেশের কত কোটি লোক ভারতে আশ্রয় নিতে বাধ্য হয়েছিল? অপশনগুলো হচ্ছে 1 কোটি, 2 কোটি, 3 কোটি নাকি 4 কোটি। সঠিক অপশনটি হচ্ছে 1 কোটি। মুক্তিযুদ্ধের সময়কালে বাংলাদেশের 1 কোটি লোক ভারতে আশ্রয় নিতে বাধ্য হয়েছিল। এরপর মাদার তেরেসা গাউন ছেড়ে কি পরেছিলেন? অপশনগুলো হচ্ছে সালোয়ার কামিজ, পায়জামা পাঞ্জাবি, শাড়ি নাকি কোট। সঠিক অপশনটি হচ্ছে শাড়ি। মাদার তেরেসা গাউন ছেড়ে শাড়ি পরেছিলেন। এরপর 1991 খ্রিস্টাব্দে আমাদের দেশে ঘূর্ণিঝড়ের সময় মাদার তেরেসার বয়স কত ছিল? 45 বছর, 81 বছর, 47 বছর নাকি 91 বছর। সঠিক অপশনটি হচ্ছে 81 বছর। 1991 খ্রিস্টাব্দে বাংলাদেশে যখন ঘূর্ণিঝড় হয়েছিল
তখন মাদার তেরেসার বয়স ছিল ৮১ বছর। এরপর ১০ নং প্রশ্নে বলা হয়েছে মাদার তেরেসা প্রথম কত সালে ঢাকায় আসেন? অপশনগুলো হচ্ছে ১৯৪৮ সালে, ১৯৫০ সালে, ১৯৭২ সালে নাকি ১৯৯১ সালে। সঠিক অপশনটি হচ্ছে ১৯৭২ সালে। মূলত মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ের ১৯৭২ সালে মাদার তেরেসা প্রথম ঢাকায় এসেছিলেন। এরপর মাদার তেরেসার মিশনারিজ অফ চ্যারিটির প্রথম শাখা ঢাকার কোথায় গড়ে তোলা হয়? অপশনগুলো হচ্ছে আজিমপুর, ইসলামপুর, আগারগাঁও নাকি উত্তরা। সঠিক অপশনটি হচ্ছে ইসলামপুর। মাদার তেরেসা মিশনারিজ অফ চ্যারিটির প্রথম শাখা ঢাকার ইসলামপুরে গড়ে তুলেছিলেন। এরপর পরবর্তী প্রশ্নটি হলো মাদার তেরেসার মানব সেবা ছিল জাতি ধর্মের ঊর্ধ্বে, জাতিভেদে, বর্ণভেদে নাকি মানুষভেদে। সঠিক অপশনটি হচ্ছে জাতি ধর্মের ঊর্ধ্বে। মাদার তেরেসার মানব সেবা ছিল জাতি ধর্মের ঊর্ধ্বে। এরপর মাদার তেরেসার মায়ের নাম কি ছিল? অপশনগুলো হচ্ছে দ্রানাফিল বার্নাই, অগাস্টাস বার্নাই, বিদিশা বোজাবিও নাকি রোকারবালা। সঠিক অপশনটি হচ্ছে দ্রানাফিল বার্নাই। মাদার তেরেসার মায়ের নাম ছিল দ্রানাফিল বার্নাই। এরপর লরেটা সিস্টার্স কি? সৈন্যদল, পুলিশ দল, আধা সামরিক দল নাকি খ্রিস্টান মিশনারি দল। সঠিক অপশনটি হচ্ছে খ্রিস্টান মিশনারি দল। মূলত লরেটা সিস্টার্স ছিল খ্রিস্টান মিশনারি দল। এরপর মাদার তেরেসা কিসের সভা বাতিল করে সে অর্থ ক্ষুধার্ত মানুষদের দেওয়ার জন্য অনুরোধ করেন? অপশনগুলো হচ্ছে আলোচনা সভা, সঙ্গীত সভা, প্রশংসা সভা নাকি ভোজ সভা। সঠিক অপশনটি হচ্ছে ভোজ সভা। মাদার তেরেসা ভোজ সভা বাতিল করে সে অর্থ ক্ষুধার্ত মানুষের দেওয়ার জন্য অনুরোধ করেন। এরপর মাদার তেরেসা নোবেল পুরস্কারের অর্থ ব্যয় করেছিলেন কিসের জন্য? অপশনগুলো হচ্ছে নিজের জন্য, পরিবারের সবার জন্য, আত্মীয় স্বজনের জন্য নাকি দুঃখীজনদের জন্য। সঠিক অপশনটি হচ্ছে দুঃখীজনদের জন্য। মাদার তেরেসা তার নোবেল পুরস্কারের অর্থ ব্যয় করেছিলেন দুঃখীজনদের জন্য। এরপর ১৭ নং প্রশ্নটি হলো মাদার তেরেসা দ্বিতীয়বার কখন ঢাকায় আসেন? অপশনগুলো হচ্ছে ১৯৯০ খ্রিস্টাব্দে, ১৯৯৪ খ্রিস্টাব্দে, ১৯৯৫ খ্রিস্টাব্দে নাকি ১৯৯১ খ্রিস্টাব্দে। সঠিক অপশনটি হচ্ছে ১৯৯১ খ্রিস্টাব্দে। মাদার তেরেসা দ্বিতীয়বার ঢাকায় এসেছিলেন ১৯৯১ খ্রিস্টাব্দে। এরপর মাদার তেরেসা কত সালে নির্মল হৃদয় প্রতিষ্ঠা করেন? ১৯৫১ সালে, ১৯৫২ সালে, ১৯৫৩ সালে নাকি ১৯৫৪ সালে। সঠিক অপশনটি হচ্ছে ১৯৫২ সালে। মাদার তেরেসা নির্মল হৃদয় প্রতিষ্ঠা করেছিলেন ১৯৫২ সালে। এরপর অনাথ শিশুদের জন্য মাদার তেরেসা কি নির্মাণ করেন? অপশনগুলো হচ্ছে অনাথালয়, শিশু আশ্রম, শিশু ভবন নাকি এতিমখানা। সঠিক অপশনটি হচ্ছে শিশু ভবন। অনাথ শিশুদের জন্য মাদার তেরেসা শিশু ভবন নির্মাণ করেছিলেন। এরপর কুষ্ঠরোগীদের জন্য মাদার তেরেসা কি প্রতিষ্ঠা করেন? অপশনগুলো হচ্ছে কুষ্ঠনিবাস, কোন বাগান, পার্ক নাকি প্রেম নিবাস। সঠিক অপশনটি হচ্ছে প্রেম নিবাস। কুষ্ঠরোগীদের জন্য মাদার তেরেসা প্রেম নিবাস প্রতিষ্ঠা করেছিলেন। এরপর কত সালে মাদার তেরেসা মৃত্যুবরণ করেন? ১৯৯১ সালে, ১৯৯৫ সালে, ১৯৯৭ সালে নাকি ১৯৯৯ সালে। সঠিক অপশনটি হচ্ছে ১৯৯৭ সালে। মাদার তেরেসা ১৯৯৭ সালে মৃত্যুবরণ করেন। এরপর পরবর্তী প্রশ্নটি হলো মাদার তেরেসা নির্মিত নবজীবন আবাসের প্রয়োগক্ষেত্র কোনটি?
অর্থাৎ মাদার তেরেসা নবজীবন আবাস কাদের জন্য নির্মাণ করেছিলেন? প্রতিবন্ধীদের জন্য, অসহায়দের জন্য, বিধবাদের জন্য, নাকি যুবকদের জন্য? সঠিক অপশনটি হচ্ছে প্রতিবন্ধীদের জন্য। মাদার তেরেসা নির্মিত নবজীবন আবাসের প্রয়োগক্ষেত্র প্রতিবন্ধীদের আবাসন। এরপর সম্মাননা অর্থ কী? সম্মান অর্জন করা, অর্থ সম্পদ অর্জন করা, সম্পত্তির মালিকানা হওয়া, নাকি সম্মানের স্বীকৃতি প্রদান করা? সঠিক অপশনটি হচ্ছে সম্মানের স্বীকৃতি প্রদান। মূলত সম্মাননা বলতে সম্মানের স্বীকৃতি প্রদানকে বোঝায়। এরপর মাদার তেরেসাকে অসাধারণ মানবসেবী বলা হয়েছে কেন? সারা জীবন মানুষের সেবা করেছেন বলে, সারা জীবন টাকা পয়সা রোজগার করেছেন বলে, আলবেনিয়া জন্মগ্রহণ করেছেন বলে, নাকি মাদার তেরেসা একজন নারী বলে? সঠিক অপশনটি হচ্ছে সারা জীবন মানুষের সেবা করেছেন বলে। মূলত মাদার তেরেসাকে মানবসেবী বলা হয় তিনি সারা জীবন মানুষের সেবা করেছেন বলে। এরপর মাদার তেরেসা হলেন অহংকারী, আত্মকেন্দ্রিক, স্বার্থপর, নাকি শান্তির সাধক? সঠিক অপশনটি হচ্ছে শান্তির সাধক। মাদার তেরেসা হলেন শান্তির সাধক। এরপর মাদার তেরেসা প্রবন্ধের লেখক সঞ্জিদা খাতুন কোথায় জন্মগ্রহণ করেন? কলকাতায়, ঢাকায়, ময়মনসিংহে, নাকি গাজীপুরে? সঠিক অপশনটি হচ্ছে ঢাকায়। মাদার তেরেসা প্রবন্ধের লেখক সঞ্জিদা খাতুন ঢাকায় জন্মগ্রহণ করেন। এরপর সঞ্জিদা খাতুনের লেখিকা ছাড়াও অন্য পরিচয় কোনটি? জেলা প্রশাসক, ম্যাজিস্ট্রেট, রবীন্দ্রসঙ্গীত শিল্পী, নাকি চিত্রশিল্পী? সঠিক অপশনটি হচ্ছে রবীন্দ্রসঙ্গীত শিল্পী। সঞ্জিদা খাতুন লেখিকা ছাড়াও রবীন্দ্রসঙ্গীত শিল্পী ছিলেন। এরপর মাদার তেরেসার ভাই বোনের সংখ্যা কত? সঠিক অপশনটি হচ্ছে 3 জন। মাদার তেরেসার ভাই বোনের সংখ্যা 3 জন ছিল। এরপর মাদার তেরেসা প্রবন্ধটি থেকে সবশেষ প্রশ্নটি হলো, কোন বিষয়টি মাদার তেরেসার কোমল মনে আঘাত করেছিল? যুদ্ধের ধ্বংসযজ্ঞ, অসংখ্য মানুষের মৃত্যু, দরিদ্র ঘরে জন্মানো, কোনগুলো সঠিক? সঠিক অপশনটি হচ্ছে ঘ, অর্থাৎ 3টি অপশনই সঠিক। যুদ্ধের ধ্বংসযজ্ঞ, অসংখ্য মানুষের মৃত্যু এবং দরিদ্র ঘরে জন্মানো, এই 3টি বিষয় মাদার তেরেসার কোমল মনে আঘাত করেছিল। শিক্ষার্থীরা, আশা করি এই বহু নির্বাচনী প্রশ্নগুলোই তোমাদের প্রস্তুতির জন্য যথেষ্ট হবে। তাই তোমরা এই প্রশ্নোত্তরগুলো বেশি করে প্র্যাকটিস করার চেষ্টা করবে। তো আমরা কিন্তু এই প্রবন্ধটি থেকে গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী প্রশ্নোত্তরগুলো দেখে ফেললাম। এখন চলো আমি তোমাদেরকে সৃজনশীল প্রশ্নগুলোর সমাধান দেখিয়ে দিব। তোমাদেরকে এই প্রবন্ধটি থেকে পাঠ্য বইয়ে 2টি সৃজনশীল প্রশ্ন দেওয়া হয়েছে। আমি তোমাদেরকে এই 2টি সৃজনশীল প্রশ্নের পাশাপাশি আরও একটি, অর্থাৎ মোট 3টি সৃজনশীল প্রশ্নোত্তর দেখানোর চেষ্টা করব। তো চলো আমরা এই প্রবন্ধটি থেকে 3টি গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্নোত্তর দেখে নিই। আমরা শুরুতেই তোমাদের পাঠ্য বইয়ে দেওয়া প্রথম সৃজনশীল প্রশ্নটি দেখে নিই। এখানে উদ্দীপকে বলা হয়েছে, রহিমা খাতুন নিজের বাসগৃহে প্রতিবেশী নিরক্ষর মহিলাদের অক্ষর জ্ঞান দিতে শুরু করেন। বেতন ছাড়াই তিনি এই কাজ করেন। ঈদের কেনাকাটা থেকে কিছু টাকা বাঁচিয়ে রহিমা সবচেয়ে গরিব ও লেখাপড়ায় আগ্রহী এমন মহিলাদেরকে পুরস্কার দেন, আর এতে উৎসাহী হয়ে শিক্ষার্থী বাড়তে থাকে। নিজের ছোট গণ্ডির মধ্যে দায়িত্ববোধ ও মানব সেবার লক্ষ্যে তিনি এই মহৎ কাজ চালিয়ে যান। আমাদেরকে সৃজনশীল প্রশ্নের কয়ের প্রশ্নটিতে বলা হয়েছে, সেবা কাজের জন্য মাদার তেরেসার প্রাপ্ত শ্রেষ্ঠ সম্মাননা কোনটি? সেবা কাজের জন্য প্রাপ্ত মাদার তেরেসার শ্রেষ্ঠ সম্মাননা নোবেল পুরস্কার। আর প্রশ্ন ক্ষয়ে বলা হয়েছে, মাদার তেরেসা গাউন ছেড়ে শাড়ি পরেছিলেন কেন? মূলত বাংলার মানুষকে ভালোবেসে মাদার তেরেসা গাউন ছেড়ে শাড়ি পরেছিলেন।
বাংলার মানুষের দুঃখ দুর্দশায় তাদের সেবা করার জন্য মাদার তেরেসা খুব তাগিদ অনুভব করতেন। অবশেষে 1948 সালে লরেটো থেকে বিদায় নিয়ে তিনি শুরু করলেন গরিবদের সেবার কাজ। আর গরিব বাঙালিদের সেবা করতে গিয়ে বাঙালি নারীর পোশাককেই তিনি শ্রেয় মনে করলেন, আর তা করতে গিয়ে তিনি গাউন ছেড়ে শাড়ি পরলেন। এরপর উদ্দীপকের আলোকে গয়ের প্রশ্নটিতে বলা হয়েছে, উদ্দীপকের রহিমা খাতুনের টাকা বাঁচানোর কাজটিতে মাদার তেরেসার যে ঘটনার প্রতিফলন ঘটেছে তার বর্ণনা দাও। উদ্দীপকের রহিমা খাতুনের টাকা বাঁচানোর কাজটিতে মাদার তেরেসার নোবেল কমিটি আয়োজিত ভোজসভার টাকা বাঁচিয়ে ক্ষুধার্ত মানুষের মাঝে বিলিয়ে দেওয়ার ঘটনাটির মিল রয়েছে। উদ্দীপকের রহিমা খাতুন গরিব প্রতিবেশীদের জন্য ঈদের কেনাকাটার টাকা বাঁচিয়ে মহানুভবতার পরিচয় দিয়েছেন। অন্যদিকে মাদার তেরেসা প্রবন্ধেও এমন একটি ঘটনা লক্ষ্য করা যায়। মাদার তেরেসা রচনায় দেখা যায় নোবেল পুরস্কার প্রদান উপলক্ষে নোবেল কমিটি এক ভোজসভার আয়োজন করে, আর মাদার তেরেসা অনুরোধ করেছিলেন ভোজসভা বাতিল করে সেই অর্থ ক্ষুধার্ত মানুষকে দেওয়ার জন্য। এই সংবাদ জানতে পেরে সুইডেন ও অন্যান্য দেশের মানুষ এগিয়ে আসেন। অন্যকে সাহায্য করার উদ্দেশ্যে নিজ স্বার্থ বিসর্জন দেওয়ার এ মানসিকতার পরিচয় পাওয়া যায় উদ্দীপক ও প্রবন্ধে। আর সবশেষ উদ্দীপকের আলোকে ঘয়ের প্রশ্নটিতে বলা হয়েছে, উদ্দীপকের রহিমা খাতুনের চেয়ে মাদার তেরেসার সেবামূলক কাজের পরিধি ছিল ব্যাপক, কিন্তু তাদের লক্ষ্য অভিন্ন। কথাটির যথার্থতা মূল্যায়ন করো। উদ্দীপকের রহিমা খাতুনের চেয়ে মাদার তেরেসার কাজের পরিধি ব্যাপক হলেও তাদের লক্ষ্য ছিল অভিন্ন। এই মন্তব্যটি যথার্থ। মূলত মাদার তেরেসা সারা জীবন মানুষের কল্যাণে কাজ করেছেন। মানব সেবার জন্য তিনি বরণীয় হয়ে আছেন। উদ্দীপকের রহিমা খাতুনও মানব সেবায় নিজেকে নিয়োজিত করেছেন। কোনো পারিশ্রমিক ছাড়াই তিনি নিরক্ষর মহিলাদের শিক্ষা দেন। তিনি মূলত নারীদের সমাজের বোঝা হিসেবে নয়, বরং সম্পদ হিসেবে গড়তে চেয়েছেন। তিনি বুঝতে পেরেছিলেন শিক্ষা ছাড়া নারীদের মুক্তি নেই। অন্যদিকে প্রবন্ধের মাদার তেরেসা একজন অনন্য মানবদরদী নারী। তার সেবার কাজ এক দেশ বা সমাজে সীমাবদ্ধ ছিল না। পৃথিবী জুড়ে তার সেবা প্রতিষ্ঠান গড়ে উঠেছে। কিন্তু উদ্দীপকের রহিমা খাতুনের সহযোগিতার হাত তার প্রতিবেশী পর্যন্ত সীমাবদ্ধ। উদ্দীপকের রহিমা খাতুনের উদ্দেশ্য ও লক্ষ্য মানুষের সেবার আদর্শ, কিন্তু তিনি বিশ্বজনীন নন। তাই বলা যায় প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ। এখন চলো আমরা তোমাদের পাঠ্য বইয়ের দ্বিতীয় সৃজনশীল প্রশ্নটি দেখে নিই। এখানে উদ্দীপকে বলা হয়েছে, আব্দুল মজিদ মাস্টারের অর্থ সম্পদ তেমন নেই, কিন্তু অন্যের উপকার করে তিনি খুব আনন্দ পান। এলাকার গরিবদের বিভিন্ন সমস্যার সমাধানের জন্য মজিদ মাস্টার নিজে কিছু টাকা দিয়ে এবং অন্যদের সহযোগিতায় একটি ফান্ড গঠন করেন। আর এতে হতদরিদ্র পরিবারের ছেলে মেয়েদের বিয়ে থেকে শুরু করে পড়াশোনার খরচ ও দাফন কাফনের কাজও চলতে থাকে। প্রথমেই কয়ের প্রশ্নটিতে বলা হয়েছে, শারীরিক ও মানসিক প্রতিবন্ধী শিশুদের জন্য মাদার তেরেসা কর্তৃক স্থাপিত প্রতিষ্ঠানটির নাম কি? উত্তরটি হচ্ছে শারীরিক ও মানসিক প্রতিবন্ধী শিশুদের জন্য মাদার তেরেসা কর্তৃক স্থাপিত প্রতিষ্ঠানটির নাম নবজীবন আবাস। আর প্রশ্ন ক্ষয়ে বলা হয়েছে, ধর্মের ফারাক, দেশের ভিন্নতা, জাতির পার্থক্য মাদার তেরেসা কখনো বিবেচনায় নেননি। তিনি কেন বিবেচনায় নেননি? মূলত মানবতাবোধে উজ্জীবিত ছিলেন বলে মাদার তেরেসা কখনোই ধর্মের ফারাক, দেশের ভিন্নতা, জাতির পার্থক্য ইত্যাদিকে কোনোদিন বিবেচনায় নেননি। মাদার তেরেসা ছিলেন প্রকৃত একজন মানবসেবী। ভালোবাসা দিয়ে মানুষের জীবনকে শান্তিময় করাই ছিল তার মূল লক্ষ্য। আর সেবা কাজে মনুষ্যত্বকেই তিনি সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন। এই কারণেই ধর্ম, দেশ, জাতি ইত্যাদির বিভাজন তার কাছে কখনোই মুখ্য হয়ে ওঠেনি। এরপর উদ্দীপকের আলোকে গয়ের প্রশ্নটিতে বলা হয়েছে, উদ্দীপকের আব্দুল মজিদ মাস্টারের মধ্যে মাদার তেরেসার কাজের যে দিকটি ফুটে উঠেছে তার ব্যাখ্যা দাও।
উদ্দীপকের আব্দুল মজিদ মাস্টারের মধ্যে মাদার তেরেসার মানব সেবার দিকটি ফুটে উঠেছে। মাদার তেরেসা রচনায় মাদার তেরেসা নোবেল পুরস্কারের অর্থমূল্য পেলেও তা নিজের কাজে ব্যয় করেননি। এমনকি নোবেল কমিটি যে ভোজসভার আয়োজন করে তিনি তাতে অসম্মতি প্রকাশ করে বলেন সেই টাকাগুলো ক্ষুধার্ত মানুষদের মাঝে বিলিয়ে দেওয়ার জন্য। মানুষের দুঃখ দুর্দশায় উদ্দীপকের আব্দুল মজিদ মাস্টারও এগিয়ে আসেন। তিনিও গরিবদের জন্য অন্যের সহায়তায় একটি ফান্ড গঠন করেন, যা মাদার তেরেসা রচনার সাথে মিল রয়েছে। মজিদ সাহেব আর্থিকভাবে সচ্ছল না হলেও মানুষকে সাহায্য করার মানসিকতা নিয়ে তাদের পাশে এসে দাঁড়িয়েছিলেন। আর মাদার তেরেসার এই দিকটি উদ্দীপকের আব্দুল মজিদ মাস্টারের মধ্যে ফুটে উঠেছে। এরপর উদ্দীপকের আলোকে সবশেষ ঘয়ের প্রশ্নটিতে বলা হয়েছে, উদ্দীপকের আব্দুল মজিদ মাস্টার ও মাদার তেরেসার দৃষ্টান্ত অনুসরণ করলে মানব জীবন শান্তিময় হয়ে উঠবে। এই বাক্যটির তাৎপর্য ব্যাখ্যা করো। উদ্দীপকের আব্দুল মজিদ মাস্টার ও মাদার তেরেসার দৃষ্টান্ত অনুসরণ করলে মানব জীবন শান্তিময় হয়ে উঠবে। প্রশ্নোক্ত এই উক্তিটি যথার্থ। মূলত যারা সেবাব্রতী হয়ে মানুষের পাশে থাকেন তারা নিজের জীবন মানুষের কল্যাণে নিবেদন করেন, তাদের জীবন হয়ে ওঠে শান্তিময়। উদ্দীপকের আব্দুল মজিদ মাস্টারের অর্থ সম্পদ তেমন নেই, তবুও তিনি পরের উপকারে আনন্দ পান এবং সে উদ্দেশ্যে নিজ ও পরের সহায়তায় একটি ফান্ড গঠন করেন। মাদার তেরেসা প্রবন্ধের মাদার তেরেসা একজন মহীয়সী নারী ছিলেন। যেখানে রোগ, দুঃখ, দারিদ্র্য, অসহায়তা, প্রাকৃতিক দুর্যোগ, সেখানে তিনি সেবার হাত বাড়িয়ে দিয়েছেন। উদ্দীপকের মজিদ মাস্টার ও পাঠ্যপ্রবন্ধের মাদার তেরেসা দুঃখী, অসুস্থ ও বিপদগ্রস্ত মানুষকে সেবার মাধ্যমে সুখ খুঁজে পেয়েছেন। এ কারণেই বলা হয়েছে মাদার তেরেসা ও মজিদ মাস্টারের দৃষ্টান্ত অনুসরণ করলে মানব জীবন শান্তিময় হয়ে উঠবে। তো শিক্ষার্থীরা, আমরা তোমাদের পাঠ্য বইয়ের দুটি সৃজনশীল প্রশ্নেরই সমাধান দেখে ফেললাম। এখন আমি তোমাদেরকে এই প্রবন্ধটি থেকে আরও একটি গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্নোত্তর দেখিয়ে দিব। প্রথমে চলো আমরা এই প্রশ্নটির উদ্দীপকটি পড়ে নিই। সিধু গায়ের নিরক্ষর এক কিশোর, কারো উঁচু গাছের নারকেল পাড়া দরকার, ডাকো সিধুকে। কারো টিউবওয়েলে পানি না উঠলে ডাক পড়ে সিধুর। কারো ছাগলটা দুদিন ধরে বাড়ি ফিরেনি, ডাকো সিধুকে। এরপর কারো বা কাঁসার থালাটি পুকুরে ডুবে গেছে, সিধু ছাড়া আর কাকে ডাকবে। আর এসব কাজে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান বাস বিচার করে না সিধু। তার কাছে কারো উপকার করতে পারাটা বড়ই আনন্দের ব্যাপার। এখন প্রথমে কয়ের প্রশ্নটিতে বলা হয়েছে মাদার তেরেসা রচনাটি পাঠের উদ্দেশ্য কি। মাদার তেরেসা রচনাটি পাঠের উদ্দেশ্য নারী ও নারীর কর্মের প্রতি শ্রদ্ধাবোধ জাগিয়ে তোলা এবং গরিব ও দুঃখী মানুষের সেবার প্রতি আগ্রহী করে তোলা। আর ক্ষয়ের প্রশ্নটিতে বলা হয়েছে মাদার তেরেসা সব ধর্মের মানুষের ভালোবাসা কিভাবে পেয়েছিলেন। মূলত মাদার তেরেসা জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে সবার সেবায় ব্রতী ছিলেন বলে সবার ভালোবাসা তিনি পেয়েছিলেন। ভালোবাসা দিয়ে মানুষের জীবনকে শান্তিময় করার জন্য কাজ করে গেছেন মাদার তেরেসা। দেশ, ধর্ম, জাতির মধ্যে পার্থক্য না করে সেবাকেই তিনি মানুষের সবচেয়ে বড় করে দেখেছিলেন। তাই তিনি সবার ভালোবাসা পেয়েছিলেন। এরপর উদ্দীপকের আলোকে গয়ের প্রশ্নটিতে বলা হয়েছে মাদার তেরেসার সাথে সিধু চরিত্রের সাদৃশ্যগত দিকটি ব্যাখ্যা করো। মানব সেবায় আনন্দ পাওয়ার দিক দিয়ে মাদার তেরেসার সাথে সিধু চরিত্রের সাদৃশ্য লক্ষ্য করা যায়। মাদার তেরেসা প্রবন্ধে মহীয়সী নারী মাদার তেরেসার মানব সেবার নানা দিক উঠে এসেছে। মৃত্যুপথযাত্রী রোগীদের সেবা, অনাথ শিশুদের পরিচর্যা, প্রতিবন্ধী শিশুদের যত্ন এবং কুষ্ঠরোগীদের চিকিৎসায় তিনি বেশ কিছু প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছেন। হতদরিদ্র, জরাগ্রস্ত ও সমাজের নিচু তলার অস্পৃশ্য মানুষদের তিনি নিজ হাতে সেবা করেছেন। অন্যদিকে উদ্দীপকের সিধু সবার জন্য সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে। গ্রামের নিরক্ষর কিশোর হলেও তার মধ্যে মাদার তেরেসার মতো মানবতাবোধ জাগ্রত। আর তাই গ্রামের বাসিন্দাদের জন্য উঁচু গাছ থেকে ফল পেড়ে দেওয়া, পানি তুলে দেওয়া,
নিখোঁজ ছাগলের সন্ধান দেওয়া থেকে শুরু করে ডুবে যাওয়া কাঁসার থালা তুলে দেওয়া, এরকম পরোপকারী কাজগুলো সিধু অনায়াসেই করে দেয়। জাতপাতের ঊর্ধ্বে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সকলেই তার সেবা পায়, অর্থাৎ ধর্ম বর্ণ নির্বিশেষে। গ্রামের সকল মানুষের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার দিক থেকে মাদার তেরেসার সঙ্গে সিধু চরিত্রের সাদৃশ্য রয়েছে। আর সবশেষ উদ্দীপকের আলোকে ঘয়ের প্রশ্নটিতে বলা হয়েছে, মানবতার মূল মন্ত্রই মানব সেবা, আর সেই চেতনায় মাদার তেরেসা ও সিধুর জীবন ধর্ম। কথাটি বিশ্লেষণ করো। মাদার তেরেসা এবং সিধু চরিত্রের তুলনামূলক বিশ্লেষণ করলে এই চেতনা স্পষ্ট হয় যে মানবতার মূল মন্ত্রই মানব সেবা। মূলত মাদার তেরেসা একজন অসাধারণ মানবসেবী। তার মতো মানবসেবী ইতিহাসে বিরল। তিনি মূলত অনাথ ও প্রতিবন্ধী শিশু, হতদরিদ্র, নারী, মৃত্যুপথযাত্রী ব্যক্তি এবং কুষ্ঠরোগীদের নিজ হাতে সেবা করেছেন। যুদ্ধের ভয়াবহতা ও দুর্গত মানুষের আর্তনাদ দেখে তিনি মানবতার দীক্ষা নিয়েছেন এবং উপলব্ধি করেছেন মানবতার মূল মন্ত্রই হলো মানব সেবা। অন্যদিকে উদ্দীপকেও আমরা পরোপকারী ও মানবসেবী সিধু নামক এক নিরক্ষর কিশোরকে দেখতে পাই। ধর্ম জাতপাতের ঊর্ধ্বে উঠে সে মানব সেবাকে বড় করে দেখেছে। গ্রামের মানুষের যে কোনো বিপদে আপদে সে সবার আগে এসে তাদের পাশে দাঁড়ায়, সাহায্যের হাত বাড়িয়ে দেয়। হারানো ছাগল খুঁজে দেওয়া, নারকেল পাড়া, পানি তুলে দেওয়ার মতো এই ধরনের কাজে সিধুই গ্রামের মানুষের ভরসা। প্রবন্ধের মাদার তেরেসা ও উদ্দীপকের সিধু উভয় মানবতাবোধ দ্বারা উদ্বুদ্ধ। অবশ্য মাদার তেরেসার মতো যুদ্ধের ভয়াবহতা দেখে সিধু মানব সেবায় আগ্রহী হয়নি। মানব সেবা ও পরোপকার সিধু চরিত্রের সহজাত বৈশিষ্ট্য। মাদার তেরেসার মতো সেও মানব সেবা ও পরোপকারকে জীবনের লক্ষ্য হিসেবে বেছে নিয়েছে, আর এর মধ্য দিয়ে সিধু জীবনের নির্মল আনন্দকে খুঁজে পায়। পরোপকারী সিধু যেন মাদার তেরেসার মতোই উপলব্ধি করেছে মানবতার মূল কথাই হচ্ছে মানুষের সেবা করা। তাদের কর্মকাণ্ড বিশ্লেষণে তাই এই চেতনা প্রতিষ্ঠিত হয় যে মানবতার মূল মন্ত্রই মানব সেবা। তো শিক্ষার্থীরা, তোমরা এই প্রশ্নোত্তরগুলো তোমাদের খাতায় নোট করে নিবে। এই ক্লাসটিতে এই পর্যন্তই। আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব আমাদের লোকশিল্প প্রবন্ধটি নিয়ে। তাই পরবর্তী ক্লাসটি পাওয়ার জন্য এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো।